তুমি রবে নীরবে হৃদয়ে মম, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। বিশ্বকবির অন্তিম যাত্রার কোনো বার্তা নয়, প্রেম, প্রকৃতি ও পূজা পর্বে আকাশ ভরা সূর্য তারাদের দেশে বহমানা রবি কবি আজও সমকালে। আজই শ্রাবণের ধারায় পুরানো সেই দিনের কথায় আমি সন্ধানী মৌমিতা। মাঝরাতে ঘুম ভাঙলে দারোয়ানের পেট ব্যথার খোঁজ, কুকুর চড়াইদের ভাবনা, শেষবার শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় চোখে রুমাল চাপা দেওয়া। শেষ দিকে সংশয়ে ছিলেন রবীন্দ্রনাথ নিজেও। আর কি ফেরা হবে শান্তিনিকেতনে? এর কয়েকদিন পরেই 22শে শ্রাবণ। মৃত্যু সম্পর্কে নির্মল কুমারী মহলানবিশকে রবীন্দ্রনাথ প্রায়ই বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কোনো মানে নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন মরণের খেলা দিয়েই জগৎ সত্য হয়ে উঠেছে। জীবনে তিনি বহু প্রিয়জনের মৃত্যু দেখেছেন, তাই হয়তো দৃপ্ত স্বরে বলতে পেরেছিলেন, করি না ভয় তোমারই জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে। জীবনের শেষ লগ্নে রোগশয্যায় অশক্ত শরীরে অসুস্থতার কথা একেবারেই বলতে চাননি। তার তখন খুব ইচ্ছে হতো নিজের হাতে কলম নিয়ে লিখতে। খাতা নিয়ে লিখতে শুরু করলে একটু পরেই হাত কেঁপে পেশি শিথিল হয়ে পড়ত। সে সময় তিনি মুখে মুখে বলে যেতেন, তার লিপিকার সুধীরচন্দ্র কর লিখে নিতেন। তিনি সঙ্গী বইয়ের রবিবার গল্পটি ছিল প্রথম মুখে বলা লেখানো। শান্তিনিকেতনে কবির সঙ্গে থেকে অস্তগামী রবির দিনলিপি তিনি 1348 অগ্রহায়ণে প্রবাসীতে লিখে গিয়েছিলেন। মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণার সম্বন্ধে সুধীরবাবু লেখেন, কোনোদিনও তিনি মৃত্যু পথের বিভৎসতাকে কিংবা তার অনিশ্চয় ভয়কে আমল দেননি। উপরন্তু জীবনের প্রথম থেকেই দেখি মৃত্যুর নিবিড় উপলব্ধি তার কাব্যে একটি বিশেষ ধারায় নানা বাণীতে প্রকাশ পেয়েছে। প্রথম জীবনে তিনি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে বলে শুরু করলেও মধ্য জীবনে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এ কথাও ঘোষণা করেন। শেষ জীবনে রোগশয্যায় যে কজন তার সঙ্গে থাকতেন তাদের সঙ্গে রীতিমতো হাসি ঠাট্টা করতেন। গভীর আগ্রহ ছিল আশ্রমিক অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিদের সঙ্গে যোগ দেওয়ার, কিন্তু শরীর একেবারেই ভেঙে পড়ায় রোগশয্যায় একেবারেই ঘরবন্দি। সেখানেই একদিন চীনের অতিথি তাই চি তাওকে ডেকে এনে
আলাপ করলেন। ইতিপূর্বে ব্রিটিশ পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিস রাথবোন ভারতীয় নেতাদের স্বাধীনতার দাবিকে ব্রিটেনের প্রতি অকৃতজ্ঞতা বলে জওহরলাল সহ অন্যান্য নেতাদের নিন্দা করে প্রবন্ধ লিখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে কবি তার উত্তরে যে জ্বলন্ত বিবৃতি লিখেছিলেন সেটাই ছিল তার সর্বশেষ বিবৃতি। তার শুশ্রূষাকারীদের ভার লাঘবের জন্য আর শারীরিক যন্ত্রণার ঢাকার জন্য এই সময় নানা রকমের মজাদার ছড়া সকলকে শুনিয়ে পরিবেশ হালকা করতে চাইতেন। সেবারতা পুত্রবধূ প্রতিমা দেবীকে উদ্দেশ্য করে বলেন, ডাবও ভালো, খোলও ভালো, ভালো সজনে ডাটা বৌমা বলেন ভালো নহে, শুধু শিঙ্গি মাছের কাটা। আর নাতনিকে উদ্দেশ্য করে লেখেন, ঘড়ি ধরা নিদ্রা আমার নিয়ম ঘেরা জাগা, একটুকু তার সীমার পারেই আছে তোমার রাগা। কি কব আর রবি ঠাকুর ভয়ে তরস্ত, এত বড় মানুষ ছোট্ট হাতের করস্ত। রোগশয্যায় বিশ্বকবি তখন চার দেওয়ালের মাঝে আবদ্ধ। তার গভীর ঘুমের সময় সকলে তটস্থ হয়ে দূর থেকে দেখে শ্বাস প্রশ্বাস যথাযথ হচ্ছে কিনা। ফিসফিস করে খবর চালাচালি হতে থাকে। বেশিরভাগ সময় সোফায় আচ্ছন্নভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন। একসময় নিজের অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। একদিন রাত 12টার পর তন্দ্রা ভেঙে গেলে জানতে চান দারোয়ানের যেন পেটে ব্যথা হয়েছিল, কেমন আছে সে। কোনোদিনও কুকুরটাকে খাবার দিয়ে আদর করতেন। কৌতূহল নিয়ে দেখতেন চড়ুইটাকে। তাদের নিয়ে তার অজস্র প্রশ্ন। মৃত্যু ভয় তাকে কখনো কাবু করতে পারেনি। একদিন মজা করে তাকে বলা হয়েছিল, বুড়ো বয়সে সবাই ঠাকুর দেবতার নাম জপে, আর আপনি পশু পাখির লোকজন নিয়ে হাসি গল্প করছেন, লোকে কি বলবে আপনাকে। কবিও আরো মজা পেয়ে ছদ্ম গাম্ভীর্যে বললেন, সত্যিই তো, লোকে কি বলবে। রোগশয্যায় পা ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। সবাই বলে বিশ্রাম নিতে। নাতনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে যায়। সবার পীড়াপিড়িতে কিছুক্ষণ ঘুমের ভান করেন। রাত 3টের সময় চিরদিনের অভ্যাস মতো লিখতে যান। সবাই বলে এখনো ওঠার সময় হয়নি। তার বিশ্বাস হয় না। নিশ্চয়ই আমাকে তোরা ফাঁকি দিচ্ছিস। এরই মধ্যে খাতায় লেখা ভরে ওঠে। এরকম শয্যাশায়ী অবস্থায় একদিন প্রবাসী থেকে লেখা আছে কিনা জানতে চাওয়া হলে কবি সেই মজার ছড়াগুলি দিয়ে বললেন, তোমরা তো আমার যা পাও ঠেসে ভরে দাও প্রবাসীতে, দাও নিয়ে এগুলো। যিনি লেখা আনতে গিয়েছিলেন তিনি এই নতুন ধরনের মজার ছড়া পেয়ে তো দারুণ খুশি। রবীন্দ্রনাথ অবাক হয়ে বললেন, আরে ঠাট্টা করে বললুম তোমাকে, ছেলে মানুষই এই লেখাগুলো বের হতে পারে না। অনেক কষ্টে কবির কাছ থেকে অনুমতি আদায় করে সবার রস গ্রহণের সুবিধার জন্য প্রসঙ্গ উল্লেখ করে একটু লিখে দেওয়ার অনুরোধ করলে তিনি সকৌতুকে বলে ওঠেন, তুলো ধুনতে গেলে পরে কতকটা সেই তুলো লেপের মধ্যে প্রবেশ করে, কতক ঢাকে ধুলো। দুর্বল শরীরে টানা কাজ করতে পারেন না।
কপালের শিরায় ফুটে ওঠে শীর্ণতা, দৃষ্টি ক্ষীণ, শ্রবণ শক্তিও। 2-3 মেয়ে পালা করে তার ফরমায়েশে গানগুলো গায়। তাই শুনে বলেন, ওরে গানটা ভালো করে গাতো, সিন্ধু পাড়ে চাঁদ তো বুঝি আমার জন্য আর উঠবে না। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় ভুবনডাঙ্গার রাস্তার ধারে নতুন পাওয়ার হাউস দেখে তিনি নাতনি নন্দিতাকে ঠাট্টা করে বলেছিলেন, পুরনো আলো চললে আসবে বুঝি এবার তোদের নতুন আলো। উদয়নের দোতলা থেকে নামার পর তার প্রিয় বাঙাল ক্ষিতিমোহন সেনকে বলেন, 1 মাস পরে ফিরব, দেখো ছড়ার বইটা যেন ছাপানো শেষ হয়ে থাকে। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবন কথাতে লেখেন, শান্তিনিকেতনের সঙ্গে 70 বৎসরের স্মৃতি জড়িত। কবি কি বুঝতে পেরেছিলেন এই তার শেষ যাত্রা? যাবার সময় চোখে রুমাল দিচ্ছেন দেখা গেল। জোড়াসাঁকোয় অসুস্থ কবিকে সারাক্ষণ দেখাশোনা করতেন প্রশান্ত মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ। কবিতাকে মজা করে বলতেন হেড নার্স। কবির শেষ দিনগুলির রোজ নামচা লিখে গেছেন 22শে শ্রাবণ বইটিতে। শ্রীমতী মহলানবিশের কোথাও যাওয়ার কথা উঠলেই কবি হুমকি দেন, শেষ পর্যন্ত এমন একটা অসুখ করব তখন দেখি আমার হেড নার্স কি করে যায়। কবির অপারেশন জোড়াসাঁকোয় হবে বলে ঝকঝকে করে পরিষ্কার করা হয়েছে। ডাক্তার সত্যেন্দ্রনাথ রায় গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়ার পর ম্যালেরিয়া রোগীর মতো কাঁপুনি দিয়ে জ্বর এলো। পরের দিন ইঞ্জেকশনের প্রতিক্রিয়া কেটে যাওয়ার পর বেশ হাসি মুখে রানী মহলানবিশকে বললেন, জানো আজও আর একটা কবিতা হয়েছে সকালে। এ কি পাগলামি বলো তো, প্রত্যেকবারই ভাবি এই বুঝি শেষ, কিন্তু তারপরেই দেখি আবার একটা বেরোয়। এই লোকটাকে নিয়ে কি করা যাবে। লেখাটি ছিল প্রথম দিনের সূর্য নামে বিখ্যাত কবিতাটি। জীবনের গভীর কষ্টের মধ্যেই তার লেখনী যেন আরও গতিময় হয়ে উঠেছে। তিনিও বলেছিলেন, জীবনের গভীর দুঃখের সময় দেখি লেখা আপনি সহজেই আসে। মন বোধ হয় নিজের রচনা শক্তির ভিতরে ছুটি পেতে চায়। একমাত্র নাতি নীতীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ আশায় অনেকে বর্ষামঙ্গল অনুষ্ঠান বাতিলের কথা বললে তিনি রাজি হননি। এই সম্পর্কে মেয়ে মীরাকে লেখেন, নিতুকে খুব ভালোবাসতুম, তাছাড়া তোর কথা ভেবে প্রচণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুব্ধ করতে লজ্জা করে। ক্ষুব্ধ হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই কারণেই বোধহয় নিজের শারীরিক ও মানসিক কষ্ট প্রকাশ করতে এত কুণ্ঠা। অপারেশনের দিনটি তার কাছে চেপে রাখা হয়েছিল, কিন্তু কবিতার সঙ্গে যার নিরন্তর যাপন, সেই 1941 সালের 30শে জুলাইয়ের রচনা করেন তার শেষ কবিতাটি রানীচন্দ্রের কলম ধরে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। আর সকাল 9:30টায় শেষ 3টি লাইন
রানীচন্দ্রকে লিখে নিতে বলেছিলেন। সকালবেলার কবিতাটার সঙ্গে জুড়ে দিস। তারপর অপারেশনের কথা শুনে রানীকে বললেন সকালের কবিতাটা পড়ে শোনাতে। তিনি কবির কানের কাছে জোরে কবিতাটি আবৃত্তি করলেন। তা শোনার পর কবি বললেন, কিছু গোলমাল আছে, তা থাক। ডাক্তাররা তো বলেছে অপারেশনের পরে মাথাটা আরো পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে পরে ওটা মেজে ঘষে দেব। অস্ত্রোপচারের পরে প্রস্রাবের সমস্যা দেখা দিল, তাও অতি ক্লান্ত শরীরে শয্যার পাশে নির্মলা কুমারীর উদ্বিগ্ন মুখ দেখে হাঁ করে চেঁচালে শ্রীমতী মহলানবী হেসে ফেলেন। কবি তৎক্ষণাৎ বলে ওঠেন, এই তো একটু হাসো। তা না গম্ভীর মুখে এসে দাঁড়ালেন। এত গম্ভীর কেন? এরপরে ঘন ঘন হিক্কা কবিকে বিপর্যস্ত করে। তখন দেশীয় টোটকা মিছরি এলাচগুঁড়ো বার কয়েক দেওয়ার পর কিছুটা কমলে বললেন, আহ বাঁচলুম, এ জন্যই তো হেড নার্স বলি। অবশেষে এলো 22শে শ্রাবণ, রাখি পূর্ণিমার দিন। কবির মুখ পূব দিকে করে রাখা, অস্তমিত রবির প্রাক মুহূর্ত। আগের রাতে চীনা ভবনের অধ্যাপককে কবির খাটের পাশে অ্যাম্বারের জপমালা নিয়ে জপ করতে দেখার পর থেকেই সে ঘরে ভগবানের নাম ধ্বনিত হয়। অমিতা দেবী কানের কাছে শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র আর বিধুশেখর শাস্ত্রী পায়ের কাছে পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।